বিষয় নিয়ে বরেন্দ্র টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি আসলাম মধ্যে। আজকে আমাদের আড্ডার বিষয় জাতীয় শিশু দিবস। আমাদের এই স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেডি। আমাদের প্রোগ্রামের শুরুতে প্রথমেই অভিনন্দন জানাই আমাদের জাতীয় ক্রিকেট দলকে, যারা টেস্টে ১০০তম বর্ষে উদযাপন করলো একটা বিজয়ের মধ্য দিয়ে। ধারা অব্যাহত থাকবে, আমরা ভবিষ্যতে যে ১০০তম বিজয় উৎসব করতে পারবো টেস্ট ক্রিকেটে, এই প্রত্যাশা আমাদের সবার রয়েছে। জাতীয় শিশু দিবস মূলত আমাদের দেশে পালন হচ্ছে 1996 সালে। প্রথমে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সেই সবাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে উৎসর্গ করে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়, আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়। এর পাশাপাশি বাংলাদেশে একটা নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে সামনে রেখে জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে। আমি প্রথমেই শাহিন আক্তার রেডির কাছে জানতে চাইব যে শিশুরা কি সমান সুযোগটা পাচ্ছে শিক্ষার ক্ষেত্রে? আমরা দেখি অনেক অবহেলিত, অনেক বঞ্চিত শিশু আছেন যারা সুষ্ঠু শিক্ষার সুযোগটা পাচ্ছে না। ধন্যবাদ। আমি প্রথমেই যেহেতু এটা মার্চ মাস এবং আমরা শিশু দিবস নিয়ে কথা বলছি, গত 17ই মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি এবং সেই দিনটাকেই জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং আমরা প্রত্যেক 17ই মার্চেই শিশুদের বিভিন্ন আয়োজন নিয়ে উৎসব আকারেই 17 মার্চটি পালন করা হয়। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। এবং যে প্রশ্নটি করা হয়েছে, আমি মনে করি বর্তমান বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন এনেছেন, তার মধ্যে এই অবহেলিত শিশুদের লেখাপড়ার বিষয়টি এটি সংযোজিত হয়েছে। যেহেতু বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন, সেহেতু মাননীয় প্রধানমন্ত্রীও শিশুবান্ধব প্রধানমন্ত্রী এবং তিনি, আমরা জানি, প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে শিশুদের লেখাপড়া সেটি বিনা পয়সায় ক্লাস 8 পর্যন্ত শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এখন চিত্রটি ঠিক অন্য দেখা যায়। এখন গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যন্ত অঞ্চলেই ছেলে মেয়ে উভয়কেই সমান দৃষ্টিতে দেখা হয় এবং সকলেই পড়ার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে হয়তো কিছুটা ব্যতিক্রম থাকতে পারে। অনেকে হয়তো খবরটি জানতে পারে না, অনেকে হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে লেখাপড়া করতে পারে না, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু তুলনামূলকভাবে আগের চাইতে এখন শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই সকলের জন্যই। এবং আমি মনে করি যে বর্তমান বাংলাদেশে প্রায় লেখাপড়ার সুযোগ, বিশেষ করে বিভিন্ন স্কুলগুলিতে দেখা যায় মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে এবং এই দুপুরবেলা খাওয়ার বিষয়টা থাকার কারণে অনেক ছাত্রছাত্রী যারা লেখাপড়া করার সুযোগ, পাশাপাশি স্কুলে গেলে তারা খাবারটিও পাচ্ছে। এই আগ্রহে কিন্তু অনেকে পড়ালেখার দিকে আগ্রহ জন্মাচ্ছে এবং শুধু তাই না, মাতা পিতারাও এখন আগের চাইতে অনেক সচেতন হয়েছেন। যেটা বলছিলেন যে আমাদের সার্বজনীন শিক্ষার যেটা সরকারের মূল লক্ষ্য, এবং মূল লক্ষ্য যে আমাদের প্রতিটা শিশু যেন শিক্ষা ব্যবস্থার ভিতরে আসে। আমাদের বছরের প্রথম দিন বই তুলে দিচ্ছি, আমরা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছি। আমাদের অনেকগুলো অর্জন আছে, যদিও আমাদের অনেকগুলো শিশু, আমাদের দারিদ্র পীড়িত একটি রাষ্ট্র যখন উন্নয়নের পথে হেঁটে যায়, তখন কিছু বঞ্চিত পরিবারের ছেলেরা থাকে, তারা শিক্ষাটা পাচ্ছে না। কিন্তু সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে তাদের কাছে শিক্ষাটা পৌঁছে দেওয়া, এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমরা জিনিসটা দেখি যে শিক্ষার জন্য বিভিন্ন নীতি সরকার গ্রহণ করে। এমনকি হাইকোর্টের রিটের মাধ্যমে শিশুদের জন্য 10% তার ওজনের অধিক বই তুলে দেওয়া না হয়, এই ধরনের বিভিন্ন নীতিমালা হয়। জাতীয় শিক্ষা নীতিও প্রণয়ন করা হয়, তো তার বাস্তবায়ন অনেকাংশে কঠিন হয়ে দাঁড়ায়। আমরা দেখি কোচিং নির্ভর একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এর মধ্য দিয়ে শিশুকে প্রকৃত শিক্ষা, যে লক্ষ্য বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছেন, বর্তমান সরকার যে লক্ষ্যে কাজ করছে, যে আগামী দিনের যারা আমাদের জাতির হাল ধরবে তারা যেন সঠিক শিক্ষাটা পায়, এই জায়গার প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে আমরা কিভাবে উঠব এবং সেই স্বপ্নের পথে আমরা কতটুকু সামনে দিনে এগিয়ে যেতে পারবো? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন এবং বর্তমান সময় উপযোগী। যেটি বলা হচ্ছে যে অধিকতর বইয়ের যে ওজনটা, এটা কিন্তু একটা মানে আমাদের বিশেষ করে যারা
মেয়ে শিশু, কন্যা শিশু, এবং তাদেরকে প্রায় এতটাই ভার বহন করতে হয়, অনেকেই মেরুদণ্ডের বিভিন্ন সমস্যায় ভোগে। এই জন্য সরকারকে ধন্যবাদ যে সরকার এদিকে দৃষ্টি দিয়েছেন, এবং অচিরেই এটি একটি আইন আকারে প্রণীত হতে যাচ্ছে। এবং যে কথাটি যে কোচিং নির্ভর বা শিক্ষা ব্যবস্থার যে বিষয়গুলো স্কুলে, বিশেষ করে যারা প্রাইমারি বা সরকারি স্কুলগুলোতে পড়ে, আমার মনে হয় প্রথম পদক্ষেপ নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। দ্বিতীয় পদক্ষেপ হবে যে স্কুলে যে সমস্ত শিশু পড়ালেখা করে তাদের অভিভাবকদের সচেতন করা, পাশাপাশি শিক্ষকদেরও সচেতন হতে হবে কেন বাচ্চারা কোচিং নির্ভর হচ্ছে। এক্ষেত্রে প্রথমেই দৃষ্টি দিতে হবে অভিভাবকদের। স্কুলে যদি আমি সঠিকভাবে পড়াশোনা বা সঠিক পাঠদান করাই, তাহলে সে কখনোই কোচিং নির্ভর হবে না, এবং অভিভাবকও তার শিশুটিকে এক্সট্রাভাবে কেয়ার নেওয়ার জন্য কোচিংয়ে দেবেন না। সেদিকে আমাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাকে নজর দিতে হবে, এবং তাদের প্রশিক্ষণের সঠিক ব্যবস্থা আমরা যদি করি। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে দেখা গিয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রী দুর্বল, তারা অনেকেই স্কুল শেষে আলাদা এক্সট্রা ক্লাস নেওয়া, বা যে বিষয়ে যে শিশুটি একটু কম বা দুর্বল, কম জানে বা দুর্বল, তাকে সেই বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষকের মাধ্যমে তাকে সেই এক্সট্রা ক্লাসগুলো নেওয়া। এবং আমার মনে হয় যে প্রথম পদক্ষেপই নেওয়া উচিত অভিভাবককে সচেতন করা, এবং অভিভাবক সচেতন হলে অবশ্যই এই কোচিং নির্ভরতা আস্তে আস্তে কমে যাবে। আমরা যেটা দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা যারা দুর্বল শিশু আছে, যারা মানসিক প্রতিবন্ধী বা বিভিন্ন প্রতিবন্ধী শিশু আছেন, আমাদের দেশে 14 লাখ প্রতিবন্ধী শিশু রয়েছে, তাদের শিক্ষার যে উদ্যোগ, যে কাজ, সেই কাজ ধীরে ধীরে হচ্ছে। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস বর্তমানে খুব সংকট আকারে দেখা যাচ্ছে, খেলার মাঠ, চিত্ত বিনোদনের যে ব্যবস্থাটা অনেক কমে গেছে। আমরা দেখি যে কোচিং স্কুল বা বাসায় আসলে পারে যে হোম টিচারদের যে হলো ক্লাসের যে শিক্ষার যে চাপটা একটা শিশু বয়সে নিতে হচ্ছে, এ থেকে আমাদের সামাজিক সেভাবে করে সচেতনতার জায়গা এবং সুযোগ সৃষ্টির কাজ হচ্ছে না। এ ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে আসলে আমারও এখন মনে হয় যে যেই সময়টি আমরা লেখাপড়া করেছি, আমরা প্রশস্ত মাঠ পেয়েছি। বিশেষ করে এখনও দেখা যায় যে আমাদের সরকারি স্কুলগুলো প্রায় প্রত্যেকটা স্কুলে প্রশস্ত মাঠ এবং ছেলে বা মেয়েরা খেলার সুযোগ পাচ্ছে। পাশাপাশি দেখা যায় যে অনেক প্রাইমারি স্কুল বা ছোটোখাটো যে কিন্ডার গার্ডেনগুলো, সেগুলো কিন্তু দেখা যায় ম্যাক্সিমামই কোনো বাসাবাড়ি ভাড়া নিয়ে বাচ্চাদের লেখাপড়া করানো হয়, এবং তাদের যে হাত পা নেড়ে চলা বা খেলাধুলা করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমার মনে হয় এটিও আইন করে বা সুনির্দিষ্ট নিয়ম বা নীতিমালার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, যে বা বাধ্যতামূলকই করে দেওয়া যেতে পারে যে শিশুদের খেলার মাঠ থাকতে হবে এই ধরনের, যদিও এটা একটু সুদূর প্রসারী হবে। তারপরে আমার মনে হয় যে এই পদক্ষেপগুলো বা এগুলো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, এবং এই পদক্ষেপগুলো নিতে পারলে আমাদের বাচ্চাদের মেধার বিকাশ এবং তাদের যে সংস্কৃতি চর্চার একটা সুযোগ, সেটা তৈরি হবে। এবং আমার মনে হয় যে বর্তমানে যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, এবং প্রতিটা ক্ষেত্রেই তার সুনজর আছে, অবশ্যই শিক্ষকদের এবং অভিভাবকদের যদি একটা তাগিদ থাকে, এই ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হয়তো হবে না। যে কথাটা বললেন যে আমাদের বাণিজ্যিক আকারে যে শিক্ষাটা প্রণয়ন হচ্ছে, এই ব্যাপারে নীতিমালা করে যেন গাইড বইয়ের প্রচলন না হয়। আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর সুন্দর নীতি নেওয়া হচ্ছে, যেটা বাস্তবায়ন ঘটলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা সেটাকে একটা ভণ্ডুল হয়ে গেছে, গাইড ভিত্তিক যে ব্যবস্থাটা চালু করেছে। এরপরে সরকার 2016 সালে যে শিক্ষা আইন করছে, তার ভিতর কিছু কঠোর আইনের মধ্য দিয়ে এদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এর পাশাপাশি যে বাণিজ্যিকভাবে যে স্কুলগুলো গড়ে উঠেছে, তাদেরকে সেই ধরনের, তারা যেহেতু বাণিজ্য করছে, তারা কতটুকু মানসম্মত শিক্ষা দিতে পারছে এবং জনবান্ধব শিক্ষা দিতে পারছে, এবারে আমাদের খেয়াল রাখা এবং সজাগ দৃষ্টিভঙ্গি জরুরি ভিত্তিতে দরকার। একটা সময়, বর্তমান সময় যেটা প্রকট আকার ধারণ করেছে, আমরা দেখলাম যে শিশু অপরাধ, যেটা আমাদের সবাই আগে পরিচিত ছিলাম, আমরা সম্প্রতি সময় দেখলাম ঐশী কাণ্ডের কথা আমরা সবাই পরিচিত। এর পাশাপাশি ঢাকা শহরে কিছু উঠতি বয়সী শিশু, যারা কিশোর বয়সে বিভিন্ন গ্রুপ গ্যাং অরে তারা জড়িয়ে পড়ছে। এই যখন সমাজ ব্যবস্থা, তখন আমাদের সামাজিক এক ধরনের
শৈথিল্য বা সামাজিক এক ধরনের দায়বদ্ধতার জায়গায় প্রতিটি মানুষ আজকে নেই। এই সামাজিক দায়বদ্ধতার জায়গা এবং সমাজের প্রতিবেশী হিসাবে, সমাজের মানুষ হিসাবে শিশুর প্রতি যে দায়িত্বের মনোভাব, তা আজকের সমাজে খুব বেশি প্রকট আকার ধারণ করেছে। সে ধরনের মনোভাব আমরা খুব বেশি অভাব লক্ষ্য করছি। এই মনোভাবের এই বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আপনার কী ধরনের পরামর্শ থাকবে? আসলে শিশু হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, প্রতিটি শিশু। সুতরাং শিশুর প্রতি দৃষ্টি বা শিশুকে যত্ন নিয়ে লালন পালন করে গড়ে তোলা প্রতিটি নাগরিকেরই কর্তব্য এবং মা বাবা হিসাবে পারিবারিকভাবে প্রত্যেক মায়ের কর্তব্য এবং সমাজেরও কর্তব্য তাদের দিকে সুনজর দেওয়া, এটা আমরা সকলেই জানি। তারপরেও হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশু নির্যাতন, যেটা আমরা কেউই সেটা চাই না এবং আমরা এটা জঘন্যতম অপরাধ বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন তো অবশ্যই আনতে হবে এবং একটা আইনের কড়া শাসন আমাদের, যেটা অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিকে দৃষ্টি দিয়েছেন, কড়া শাসন থাকতে হবে এবং পাশাপাশি আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ করে শিশু অধিকার আইন কে আরও শক্তভাবে পরিচালনা করতে হবে এবং এই আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচারে এই যারা শিশু নির্যাতন করছেন তাদের দ্রুত বিচারে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারি, বা ইতিমধ্যে দু একটি শাস্তি আমরা দেখেছি রায় বেরিয়েছে, তাহলে আমার মনে হয় যে আমরা এই সামাজিক ইয়ের থেকে বেরিয়ে আসতে পারবো। তারপরেও আমাদের শিশু কিছু কিশোরের হঠাৎ করে নেশাগ্রস্ত হয়ে পড়া, এর সাথে কিন্তু মাদকের কথাটাও চলে আসে। সেক্ষেত্রে আমাদের পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং শিশুদের দিকে বিশেষ করে পরিবার থেকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং কেন আমার ছেলেটি বা মেয়েটি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, কেন বিপথে যাচ্ছে, প্রথম সতর্ক থাকতে হবে মাকে এবং বাবাকে। সেক্ষেত্রে পারিবারিকভাবে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এটিকে দমন করতে পারি, সামাজিকভাবে তো বটেই, এবং সমষ্টিগতভাবে যদি আমরা সকলে একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তবে মনে হয় আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। যে কথাটা বললেন যে আমাদের সাম্প্রতিক সময়ে শিশুর প্রতি যে সহিংসতা বেড়েছে, আমরা রাজন কাণ্ড দেখলাম, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এর পাশাপাশি কিছু সামাজিক কাজও আমরা লক্ষ্য করছি। শিশুদের অধিকার নিয়ে আন্দোলন এবং প্রতিবাদ হওয়ার কিছু প্রবণতা এবং তাদের প্রতি সচেতনতার জায়গা আমাদের সমাজে লক্ষ্য করা যায়। কিন্তু শিশুদের জন্য কাজ বা তাদেরকে সঠিক পথে নিয়ে আসার যে গুরু দায়িত্ব, তা আমাদের পরিবার, সমাজ সকলের। কিন্তু আমাদের দুঃখজনকভাবে বর্তমান সময়ে দেখি রাজনীতিতে শিশুদের ব্যবহার করা হচ্ছে সহিংসতার জন্য। বিভিন্ন ককটেলের হাত উড়ে যাওয়ার ঘটনা আমরা লক্ষ্য করেছি। এই যে রাজনীতিতে শিশুদেরকে অমানবিকভাবে ব্যবহারের যে প্রবণতা, এই থেকে আমাদের রাজনীতির যে দূষণ, সেই দূষণ থেকে আমাদের শিশুরাও নিরাপদ নয়। এই জায়গায় আমাদের যারা রাজনৈতিক সচেতন মানুষ আছেন, যারা সমাজের জন্য কাজ করেন, তারা কি ধরনের কাজ করতে পারে যার মধ্যে সেই শিশুটা তাদের হাত থেকে রক্ষা পাবে, যারা হলো শিশুদেরকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ চালায়? আমি প্রথমেই বলবো, যারা শিশুদের এরকম অমানবিক কাজে নিয়োজিত করেন তারা কখনোই সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, তারা মানসিক বিকারগ্রস্ত এবং এইসব শিশু ম্যাক্সিমামই দেখা যায় তারা কিন্তু দরিদ্র পরিবার থেকে এসেছে এবং তারা দারিদ্র সীমায় বসবাস করে সামান্য কটি টাকার জন্য হয়তো এরকম একটা জায়গায় জড়িয়ে যায়। সেক্ষেত্রে আমাদের দৃষ্টি প্রথমেই দিতে হবে আমাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, যারা বিভিন্ন পর্যায়ে, যেমন হয়তো উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তাদের প্রত্যন্ত এলাকায় জরিপ করে তাদের দেখতে হবে যে কোন ক্ষেত্রে এই শিশুগুলি এই ধরনের শিকারে পরিণত হচ্ছে এবং আমরা জরিপ করলেই কিন্তু বের করে নিয়ে আসতে পারবো যে কোন শিশুগুলিকে তারা টার্গেট করে তাদেরকে এইরকম। দর্শক সাথেই থাকবেন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
এবার ফিরে আসলাম আবারও জাতীয় শিশু দিবস বিষয়ক আলোচনায়। আজকে আমাদের শুরুতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ শাহিন আক্তার রেনী সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ আমাদের শুরুতে উপস্থিত হয়েছেন, মর্জিনা পারভিন সভানেত্রী রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ। শাহিন বাবুর কথা বলছিলেন যে আমাদের রাজনীতিতে সহিংসতায় শিশুদের যে ব্যবহার হচ্ছে তার ধিক্কার জানানোর পাশাপাশি রাজনৈতিকভাবে আমাদের সচেতনতা দরকার, যেন কোনো অবৈধ শক্তি আমাদের শিশুদেরকে অর্থের জন্য জিম্মি করে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত করতে না পারে। আমরা দেখেছি এই যে 17ই মার্চ যে আমাদের জাতীয় শিশু দিবস আসলো, বিগত 17 মার্চ থেকে আজকের এই 17 মার্চের ব্যবধানে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শিশু হত্যা নির্যাতনের ঘটনা ঘটেছে। এই যে সন্ত্রাসী কার্যকলাপ এবং শিশুর উপর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে, এর জন্য আসলে দায়ী আমরা কারা, এই ব্যাপারে কথা বলবেন মর্জিনা পারভিন। ধন্যবাদ। আজকে আমরা গত পরশুদিন 17 মার্চ জাতির শ্রেষ্ঠ বাঙালি অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস পালন করেছি এবং শিশু দিবস হিসাবে পালন করেছি সারা বাংলাদেশ। আমি এই উত্তর দেওয়ার আগে একটি উদ্ধৃতি দিতে চাই। আমাদের শিশু দিবস উপলক্ষে রাজশাহীতে 71 টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও সুচিন্তা আমাদের শাহিন আক্তার রেনীর বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করেছেন, কাজে উনিও জানেন। তো আমি ওই প্রোগ্রামে ছিলাম আলুপট্টিতে খোলা মঞ্চে। সুচিন্তার চেয়ারম্যান এবং বাংলাদেশ সুচিন্তার আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত দুজনে ছিলেন বক্তা হিসাবে। তো তাদের কথা দিয়ে আমি শুরু করতে চাই। সুন্দর একটি মোজাম্মেল বাবু 71-এর প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু একটি প্রস্তাব রেখেছেন বাংলাদেশের জন্য এবং সেটা রাজশাহী থেকেই শুরু করেছেন। উনি এভাবে বলছিলেন যে আজকে এই জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর জন্মদিনটাকে আমরা জাতীয় উৎসব হিসাবে পরিণত করতে পারি কিনা সারা বাংলাদেশ, এবং সেটা এই রাজশাহীর 0 পয়েন্ট থেকেই শুরু করা যাক। প্রথমে এরকম করা যায় কিনা এটা আমরা সকলে এখন ভাববো এবং এই প্রস্তাবকে আমাদের মোহাম্মদ এ আরাফাত উনি এটিকে আবার প্রস্তাবটাকে সমর্থন করে উনিও খুব জোরালোভাবে আমাদের রাজশাহী থেকেই শুরু করার একটা আবেদন রেখেছেন এবং যে কোনো আন্দোলন, যে কোনো এরকম কোনো গঠনমূলক কোনো কর্ম কিংবা চিন্তা ভাবনা তো প্রথমে কোনো না কোনো কোথাও থেকে শুরু হয়। তো আমার খুব ভালো লাগছিল আসলে। আপনি লক্ষ্য করেছেন, আমরা লক্ষ্য করেছি যে রাজশাহীতে আজ থেকে 7 বছর 5 বছর আগেও আজকে যে পহেলা বৈশাখ যে উৎসবে পরিণত, উৎসবে আমরা পালন করি, উৎসব মুখর হয়ে দলমত নির্বিশেষে সব ধর্মের জনগণ যেভাবে পালন করি। ঈদে আমাদের যেমন বাজারে ঢোকা যায় না, ঠিক পয়লা বৈশাখও দেখি বাজারে ভিড় গায়ে গা ঠেকে যায়। তো এটি 5 বছর আগে এতটা ছিল না, এমনটা কিন্তু আমি লক্ষ্য করেছি। আমি 3 বছর আগে কিংবা 2 বছর আগে আমার এক দাওয়াতে পয়লা বৈশাখে বিকেলবেলা যাচ্ছিলাম আমার সিনিয়রের বাড়িতে। কল্পনা হল থেকে রাস্তায় আমি ব্যাক করে এসেছি যে আমার অটো নড়ছে না কোনো দিকই, তো বাধ্যে নেমে হেঁটে আমি বাড়িতে এসেছি এবং মনে করছি যে পয়লা বৈশাখে আর বের হওয়া যাবে না। সকালে আমরা জাতীয় উৎসব হিসাবে র্যালি করি সকলে মিলে, ওই র্যালিটা পর্যন্তই, তারপরে আর বের হই না, হতে পারি না। তো এটি আপনি বলেন যে 5 বছর আগে এরকম অবস্থা ছিল না, এখন যে উৎসব মুখর হয়। তো আমরা সে আশা করি ইনশাল্লাহ আমরা আগামী 21-এর মধ্যে সে উৎসবে পরিণত হয়ে যাবে বাংলাদেশ এবং রাজশাহী থেকেই সেটা শুরু হবে। আমি আজকে এই আপনারা ধারণকৃত আমার এই কথাটা মনে রাখেন যে ইনশাল্লাহ আগামী 17 মার্চ আমরা পয়লা বৈশাখ যেভাবে উৎসবে আমরা ঢোল ঢাক পিটে শুরু করি, সেটি রাজশাহী 0 পয়েন্ট থেকে মোজাম্মেল বাবুকে ধন্যবাদ জানাই।
আন্তরিক মানে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই মোজাম্মেল বাবুকে এবং সুচিন্তার আহ্বায়ক বাংলাদেশ মোহাম্মদ আরাফাতকে, এবং তাদেরকে আমি বললাম যে দেখেন আজকে আমার যে শরীরে কালারফুল একটি শাড়ি দেখছেন এটি কিন্তু তারই ফসল। কারণ আমরা 5 বছর আগে আমি খুব সিম্পল রঙের শাড়ি পরি, কিন্তু তবু মনে হলো বঙ্গবন্ধুর জন্মদিন, আজকে যদি আমি এই কালার একটু ডিপ কালার পরি কেউ কিছু মনে করবে না। এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমি সেই কালারফুল শাড়ি পরেছি, আমি একটু অন্যরকম নিজেকে সাজিয়েছি, চিন্তা করেছি জন্মদিন উপলক্ষে। সত্যি আমাদের মনে আমরা ধারণ করতে শুরু করেছি জন্মদিন উপলক্ষে। এখানে শাইন আক্তার রেনি আছে বলুক, উনিও নিশ্চয় বাড়িতে ভালো রান্না করেছে জন্মদিন উপলক্ষে। আমিও কিন্তু আমি একা মানুষ, তবুও আমি সেদিন একটু পোলার চালেই রান্না করেছি। কেন অন্যদিন তো করি নাই, অন্যদিন মনে হয়নি, কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিন আমরা প্রত্যেকে এখন তৃণমূল থেকেই এবং আমাদের মতো তৃণমূলের মানুষদের মধ্যেই চেতনাবোধ এখন আমাদের জাগ্রত হয়েছে যে বঙ্গবন্ধুর জন্মদিন একটু উৎসব মুখর। আমরা সাজগোজ সবই এখন পরিবর্তন হয়েছে। এবং যে প্রত্যাশার কথা বললেন যে উৎসবের যে আমাদের জাতীয় শিশু দিবসকে যে ঘোষণা করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে, একটাই কারণ যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শুধু সেই দিনটা না প্রতিটি দিন হবে শিশুদের জন্য। এই জন্য যে আনুষ্ঠানিকতা, যে আয়োজন দরকার, যে মনোভাবের দরকার, যে সচেতন জাগ্রত চেতনার দরকার, সেই জায়গায় আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ কতটুকু কাজ করতে পারছে? শাইন আক্তার রেনি। চেতনার জায়গা থেকে বলতে গেলে আমি প্রথমেই বলতে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে 96 সালে ক্ষমতায় যখন উনি আসলেন, তারপর থেকেই খালা যেটি বললেন, আমাদের সংস্কৃতি চর্চা থেকে শুরু করে আমাদের যে জাতীয় দিবসগুলো আছে সেই দিবসগুলো যেভাবে উৎসাহের সাথে এবং উদ্দীপনার সাথে এবং আমাদের দুটো উৎসবের সাথে একীভূত করে বাঙালির সংস্কৃতি চর্চা এবং বাঙালি সত্তার যেই বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা যেভাবে এসেছে, বিশেষ করে আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যার জন্ম না হলে এ বাংলাদেশের জন্ম হতো না, এবং মুক্তিযুদ্ধের চেতনা, 71-এর যুদ্ধ, সব কিছু মিলিয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন যারা, আমরা সকলেই যারা এই চেতনাকে আমরা যারা অন্তরে ধারণ করি, আমি মনে করি বাঙালি জাতিসত্তা যতদিন আমরা বাঙালি জাতি হিসাবে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করব, ততদিন আমাদের এই বাঙালি চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের আদর্শকে আমরা জিয়ে রাখব। আমাদের এই বঙ্গবন্ধুর জন্মদিন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনা, সোনার বাংলা পরিচালনা, ডিজিটাল বাংলাদেশের আমাদের যে উদ্যোগ উনি নিয়েছেন, যেটা ইনশাআল্লাহ আমরা 2021 সালের আগে ফুলফিল করতে পারবো, সেই সব চেতনা থেকে আমি মনে করি আজকে আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং আমাদের যারা নতুন প্রজন্ম, আমাদের যারা সন্তান, ভবিষ্যৎ যে কর্ণধার, তারা সকলেই এই চেতনাকে ধারণ করে আমরা বেঁচে থাকবো এবং আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন। আমাদের সব কার্যকলাপ এই মূলত শিশুদেরকে ঘিরে, তাদের যে বঙ্গবন্ধুর দৃঢ়চেতা মনোভাব, সেই মনোভাবের ভিতর দিয়ে তাদেরকে যেন আমরা আলোকিত মানুষ, শক্ত মানুষ হিসাবে দেশের দায়িত্বভার কাঁধে নেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। আমরা দেখলাম যে প্রথম বিশ্ব শিশু দিবসটা পালন তুরস্কে হয়েছিল 1920 সালে। চমৎকারভাবে বিষয়টা 1920 সালে বঙ্গবন্ধু জন্মগ্রহণ 1920 সালেই পরবর্তীতে বিশ্ব শিশু দিবস হিসাবে এসেছে এবং বিভিন্ন দেশ তাদের মতো করে জাতীয় শিশু দিবস পালন করে। আমরা 96 সালে সে উদ্যোগটা শুরু করেছিলাম। আমাদের জাতির যেটা স্থপতি, তার জন্মদিনকে শিশু দিবস ঘোষণার মধ্য দিয়ে, কিন্তু পরবর্তী সময়ে এসে দেখলাম যখন সরকার ব্যবস্থা চেঞ্জ হলো, এই দিবসটাকে উঠিয়ে ফেলা হলো। পরে 2009 সালে আবারও একইভাবে চালু হচ্ছে। কিন্তু রাজনীতি বিভিন্ন ধরনের, আমরা প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং কর্মবিরতির ঘটনাগুলো দেখি। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব পড়বে কি জন্য, আর এটা কতটুক যৌক্তিক, কতটুক রাজনৈতিক উদারতা, কতটুক শিষ্টাচার বহির্ভূত কাজ বলে আপনি মনে করেন?
এটা তো অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিংবা একটা অপকর্ম, নিঃসন্দেহে লজ্জাজনক জাতির জন্য। কারণ ভালো কাজকে ভালোভাবে ভালো দৃষ্টিতেই দেখা উচিত। আমরা আরেকটি সরকার আসলে অন্য সরকার নিশ্চয়ই একটা ভালো দিক ভেবেই করেছে। এভাবে না নিলে দেশ উন্নয়নের দিকে কখনো এগুতে পারবে না। এক সরকার পরিবর্তন হবে, ওটি ব্যাহত হবে, আবার নতুন করে আরেকটি উন্নয়ন, আরেক সরকার এসে আবার ওটি মাইনাস হবে, এভাবে দেশ পিছিয়ে যাবে। তাই আমরাও প্রত্যাশা করব জাতির সামনে যাতে আগামীতে আর কখনো যে আমাদের বিরোধী সরকার ছিল, বিরোধী দল ছিল জাতীয়তাবাদী দল, সে জাতীয়তাবাদী 4 দলীয় জোট সরকার ছিল, তারা যে ঘৃণ্য লজ্জাজনক যে এই রাজনৈতিক অপচর্চা করেছে সেটি যেন পুনরাবৃত্তি আর না হয়, এই প্রত্যাশাই আমরা করব। তা যদি মানে অব্যাহত থাকে তাহলে জাতি দেশ কখনোই উন্নয়নের চরম শিখরে উঠবে না। আমরা আজকে এই দিনে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এবং দেখে শিক্ষা নিতে পারি যে আগামী দিনে যেন আর কোনো রাজনৈতিক দল এই 4 দলীয় জোট সরকার, জামাত বিএনপি সরকার যে অপকর্মগুলি করেছে এবং রাজনৈতিক কাজকে, উন্নয়ন কাজকে ব্যাহত করেছে, এটি ফার্দার আর না হয়, এটি আমার জাতির কাছে প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলির কাছে প্রত্যাশা। তা আমরা মনে করি জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু যেমন স্বপ্ন দেখেছিলেন যে একটা শিশুই জাতির মেরুদণ্ড এবং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে নতুন জেনারেশন, নিউ জেনারেশন তাদের যদি অপকর্ম এবং মৌলবাদ, জঙ্গিবাদ এই আদর্শে আদলে এবং তাদেরকে এই দিকে ধাবিত করলে জাতি কি প্রত্যাশা করতে পারে? আজকে 4 বছরের শিশুকে পুড়িয়ে হত্যা করে যারা, পুড়িয়ে মারে যারা, দাও দাও করে পুড়ে যে শিশুর শরীর, সারা শরীর, নারীর শরীর, সেই দলগুলির কাছে কি বা প্রত্যাশা করা যায় আমাদের? যারা এই কাজগুলি করেছে, নারকীয় কাজগুলি করেছে, সেই দলের কাছেও আমরা এরকম প্রত্যাশা তো করতে পারি না উন্নয়নমূলক। কাজী সেই দলকেও আমার বাংলার জনগণ, বঙ্গবন্ধুর জনগণরা নিশ্চয়ই তাদের যেটা বললেন যে আমরা রাজনৈতিক দলের কাছে একটা ভালো কিছু আশা করি, যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে, আমার শিশুর জন্য কাজ করবে, আশেপাশে মানুষের জন্য কাজ করবে। কিন্তু বর্তমান সময় রাজনীতি এক ধরনের অস্থিতিশীলতা দেখি এবং রাজনীতি এক ধরনের নোংরার চর্চা, যার মধ্য থেকে আমাদের শিশুরাও রেহাই পায় না। এই অবস্থার পরিত্রাণ ঘটবে। আমরা দেখি যে আমাদের শিশুদেরকে বিকাশের জন্য জাতীয় শিশু মেলা, বইমেলা যেটা আয়োজন করা হয় 10 দিন ব্যাপী, সেটা অব্যাহতভাবে হচ্ছে। শিশুদের জন্য কিছু কিছু বই লেখার প্রবণতা আমরা দেখছি, কিন্তু একটা জিনিস আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সরকার বিভিন্ন উদ্যোগের কথা বলছেন, কিন্তু এই ধরনের খুব কাজ হচ্ছে না। আমরা একসময় দেখেছি খেলাঘর, কচিকাচার মেলা নামে বিভিন্ন সংগঠন যারা শিশুদের জন্য কাজ করতো, শিশুদের বিকাশের জন্য কাজ করতো, কিন্তু আজকে এই ধরনের কাজ হচ্ছে না। এই জায়গায় আমাদের রাজনীতির নেতৃবৃন্দর ইচ্ছা থাকলেও কর্মের সেভাবে প্রতিফলন দেখছি না। কি কারণে? আমার মনে হয় প্রশ্নটা আসলে এটা অনেকটাই আগে পূর্বে যখন আমরা ছোট ছিলাম, আমরাও কিন্তু খেলাঘর করেছি। সেই জিনিসগুলো আমি মনে করি এটা সময়ের একটা বিষয় আছে এবং যেটা পরিবর্তন, যেটা আমি বলি যে তথ্য প্রযুক্তির যে উন্নয়ন, সেক্ষেত্রে এখন কিন্তু তথ্য প্রযুক্তির বদৌলতে সেই চর্চাটা যে হচ্ছে না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আগে যেটা একটা সংগঠনের মাধ্যমে হতো সেটা এখন আমরা দেখি যে তথ্য প্রযুক্তির ভিত্তিক সেটা হতে চলেছে এবং সেই সংগঠনগুলো আছে। কিন্তু এই জায়গায় একটা সমস্যা হয়েছে যে আমাদের কিছুদিন আগে আপনাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে আমাদের ভার্চুয়াল জগতে জঙ্গি সংগঠন সহ বিভিন্ন অশুভ শক্তির যাতায়াত আছে। এই জায়গা থেকে আমার কোমলমতো শিশুটাকে রক্ষা করার জন্য
কিছু কিছু কাজ, যে কাজের উপর দিয়ে আমাদের বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আমাদের এই শিশুরা 71-এ যারা ছিলেন তারা রণাঙ্গনে শক্ত ভূমিকা পালন করেছিলেন। তো এই জায়গাগুলোতে আমাদের দেখলাম যখন শাহবাগের যে জাগরণটা সৃষ্টি হলো, শিশুদের সে ধরনের যোগাযোগ, সে ধরনের অ্যাটাচমেন্ট, কিন্তু বর্তমান সময়ে যদি এই শুধু ভার্চুয়াল জগতের দিকে মানুষ ধাবিত হয় তাহলে এই জায়গাগুলো একটু শূন্যতা তৈরি হয়। এই জায়গায় রাজনৈতিক দলের পাশাপাশি যে ধরনের সংগঠনগুলি আছে, এই সংগঠনগুলোকে সরকার কতটুকু সহায়তা দিচ্ছে? সরকারের তো সদিচ্ছা সবসময় আছে, আমার পাশাপাশি নেতৃস্থানীয় যারা আছে তাদেরও ইচ্ছের বিষয়টি থাকতে হবে। এবং আমি মনে করি যে রাজনৈতিকভাবে আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে সংগঠন ওইভাবে গড়ে তোলা, শুধু আমার একটু খেয়াল রাখতে হবে যে আমার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে কি না, এবং মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠিত শক্তি কিন্তু পারবে এই প্রক্রিয়াটাকে ধরে রাখতে। এবং যারা দেশটাকেই চাইছিল না বা চেয়েছিল না এই বাংলাদেশকে, তারা কখনোই কোনো ভালো কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হতে পারে না। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিকভাবে সদিচ্ছা আমাদের সকলেরই আছে, এবং অবশ্যই সেই সংগঠনটা হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের। যেটা বলছিলেন, আমরা দেখি যে রাজনৈতিক শিশুর মতো যার মনটা নরম হয় তারাই আসলে শিশুর জন্য কাজ করতে পারে, তাদের কাছে দেশ নিরাপদ। আমাদের বর্তমান সময়ে এসে দেখলাম রাজনৈতিক নেতৃবৃন্দ শিশুদের কাছে, শিক্ষার্থীদের কাছে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন স্কুলের বিভিন্ন যে জাতীয় দিবসগুলোতে যে অনুষ্ঠানগুলো করা হয়, বই উৎসব করা হয়, তাতে তাদের এক ধরনের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা দেশের কথা, আমাদের আত্মদানের কথা, আমাদের বাউন্নের বলিদানের কথা তুলে ধরেন। এই ধরনের কাজগুলোর পাশাপাশি আপনারা মায়ের জাতি, আপনি মহিলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করতেন সভানেত্রী রাজশাহী জেলা শাখার। এই জায়গায় আপনারা মহিলা আওয়ামী লীগ কতটুকু কাজ করছেন, বা যারা রাজনীতি নারী নেতৃত্ব রয়েছেন তারা এই ব্যাপারে কতটুকু আন্তরিক তো বটেই, কিন্তু আপনারা কতটুকু কাজ করতে পারছেন? আমরাও আমাদের রাষ্ট্রনায়ক, বিশ্বনেতা, জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন, তার নিরন্তর স্বপ্ন দেখেন শিশুদের নিয়ে, নারী এবং শিশুদের নিয়ে, এবং তাদের ডেভেলপ করার জন্য অনেক কাজ করেছেন। শিশু আইন করেছেন উনি, এবং শিশুদের জন্য এই যে শাইমা ওয়াজেদ পুতুল, যে সারা বাংলাদেশে প্রতিটি থানা একটা করে প্রতিবন্ধী স্কুল শুধু উনি করেননি, এটি সরকারিকরণ করার একটা চেষ্টায় আছেন। তো আজকে এই যে এতিম বাচ্চা এবং প্রতিবন্ধী শিশুরা এই শিক্ষার কোনো একটা যে শিক্ষার পর্যায়ে তারা যে একটা কাঠামোগত কনস্ট্রাকটিভ একটা পর্যায়ে শুধুই এলোমেলোভাবেই ছিল, তাদের যে স্কুল ভিত্তিক একটা প্রশিক্ষণ, এটি কতটা সরকার আন্তরিক হলে এবং সরকারের মাধ্যমে কাজ করার সুযোগ সৃষ্টি করেছে সারা বাংলাদেশে শাইমা ওয়াজেদ পুতুল, তার মাধ্যমে আমরাও এটি, আমি নিজেও একটি প্রতিষ্ঠান করেছি, প্রতিবন্ধী স্কুল করেছি। তো এভাবে প্রতিটি থানায় যখন হবে তৃণমূল পর্যায়ে, এটা ব্যাপক কাজ, শুধু 64 জেলা না, 64 জেলার প্রতিটি থানায়। তাহলে আমরা কত ডেভেলপ করছি শিশুদের নিয়ে কাজ করার, এবং শিশুদের জন্য অনেক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। তার মধ্যে এটি একটা তো প্রধান অন্যতম, কারণ আমি মনে করি একটা এতিম এবং প্রতিবন্ধী বাচ্চার মতো অধম অসহায়ত্ব লাইফ, মানে জীবন আর কারো হতে পারে না কখনোই। যেটা বললেন যে আমাদের দেশের আন্তরিকতা, আমাদের দেশের মানবিকতা, আমাদের সরকারের এই পর্যায়ে গেছে অটিস্টিক শিশুদের জন্য কাজ হচ্ছে, যে সময় এক সময় সাধারণ শিশুটা বা সাধারণ পরিবারের একটা শিশু শিক্ষার জন্য কাজ করতে পারেনি। আমরা দেখলাম যে কিছুদিন আগে মা এবং শিশু মন্ত্রণালয়ের একটা কর্মপদ্ধতি এবং কর্মশালায় যাওয়ার সুযোগ হয়েছিল। সেই জায়গায় দেখলাম যে 2041 সালকে টার্গেট করে যখন বাংলাদেশ এগোচ্ছে, যখন উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছে, 2041 সালে আমরা কেউ হয়তো বা থাকবো না, কিন্তু এই শিশুরাই তো দেশের হাল ধরবে। তারা যেন মেধা সম্পন্ন হয়, তারা যেন সঠিক শিক্ষাটা পায়, এই জন্য যে অবস্থায় যে বয়সী শিশুদের যে ধরনের শিক্ষা দেওয়া দরকার, আমরা তো জানি যে বিভিন্ন সমাজের যারা সচেতন মানুষ থাকেন তাদের সাথে শিশুরা ওতপ্রোতভাবে জড়িত, বা তাদের পরিবারের পিতারা বা মাতারা তাদের সাথে জড়িত। তারা এই ধরনের কাজ তারা করছেন। রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, কিন্তু এরপরেও দেখি যে আমাদের বাংলাদেশে অনেক
গরিব রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, এক সময় মানে তলাবিহীন ঝুড়ি বলা হতো বাংলাদেশকে, এই জায়গা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটছে। আমরা মধ্যম আয়ের বাংলাদেশে রূপান্তরিত হয়েছি, শুধু আনুষ্ঠানিক স্বীকৃতিটা বাকি রয়েছে। এই জায়গায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, শেখ হাসিনা তার মতো কাজ করছে, সরকার এক ধরনের কাজ করছে। আপনাদের মতো যারা নেত্রী রয়েছেন, যারা সমাজসেবার সাথে জড়িত আছেন, তারা কি ধরনের কাজগুলোর মধ্য দিয়ে আমাদের এই পিছিয়ে পড়া শিশু, যারা পথ শিশু, যারা শ্রমিক হিসাবে কাজ করছে, তাদের জন্য কি কি কাজ করতে পারেন, যার মধ্য দিয়ে সে পরিবারটাকে সচেতনতার জায়গা, যেহেতু সরকার কিছু কাজ করছে এবং অনেকগুলো কাজ সম্পর্কে অনেকে অকিবহাল না। আপনারা জানেন যে 10 টাকা কেজি, যেটা 10 লক্ষ পরিবারের জন্য যে সুযোগটা সরকার দিয়েছে, সে সুযোগটা সবাই নিতে পারেনি, বলতে পারেনি, বা রাজনৈতিক এক ধরনের সদিচ্ছার অভাবে এই একটা সুন্দর মহৎ প্রকল্প ভেস্তে গেছে। সরকার চাচ্ছে, কিন্তু এই জায়গায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের একটা ভূমিকা রয়েছে। এই ভূমিকার জায়গা থেকে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন, আর কোন কোন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছেন? আচ্ছা, আমি প্রথমেই বলি, যেটা বলা হয়েছিল অবহেলিত শিশু, প্রতিবন্ধী এবং অটিস্টিক বাচ্চা, সেক্ষেত্রে আমি নিজেও একটা সংগঠনের সঙ্গে জড়িত আছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বিশেষ করে অটিস্টিক এবং প্রতিবন্ধী বাচ্চারা, তারা একটা নির্দিষ্ট পর্যায়ে এসে তাদের কিন্তু সমস্ত কিছুই, তাদের নিউরো ডেভেলপমেন্ট যেটা বলে, মানে ব্রেনের তারা সেটা কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে এক এক বাচ্চা এক এক দিকটা তাদের খুব সেন্সরি অর্গানগুলো খুব তৎপর থাকে। যেমন কোনো বাচ্চা ছবি আঁকে ভালো, কোনো বাচ্চা হয়তো খেলাধুলায় ভালো, কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে তারা হাতের তৈরি জিনিস তৈরি করতে পারছে। সেক্ষেত্রে আমরা, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা অত্যন্ত সুনজর দিয়ে দেখছেন এবং সাইমা ওয়াজেদ পুতুলও এটি নিয়ে কাজ করছে, এবং আমরা সেক্ষেত্রে এইসব বাচ্চাদের যারা হাতের কাজ বা রান্নার বিষয়টা, এটা চমৎকার একটা, মানে আমি বলবো যে অটিস্টিক কিছু বাচ্চা আছে যারা কিন্তু, বিশেষ করে মেয়েরা, রন্ধন শিল্পটাকেও, ক্যাটারিং শিল্পটাকেও তারা কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করছে। এবং সেক্ষেত্রে তারা একটা পর্যায়ে এসে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদের নির্দিষ্ট বেকারি ঠিক করে দেওয়া, অনেকে যারা লিখতে পারে তাদের লেখার ব্যবস্থা করা। এবং ইতিমধ্যে আমি যেই সংগঠনে জড়িত আছি, সেই সংগঠনের একটি বাচ্চা, মুগ্ধর নাম, ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়ে আসছে এবং 1 লক্ষ টাকা সে পেয়েওছে। সে চমৎকার ছবি আঁকে এবং বিগত যেই আমাদের ঈদুল আজহা উদযাপিত হয়েছে, সেই ঈদুল আজহার কার্ডে কিন্তু সেই মুগ্ধর ছবি স্থান পেয়েছিল। এবং পরবর্তী আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আমাদের এই যেগুলো, যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, আসলে আমি মনে করি যে হয়তো কিছুটা বোঝার ভুল হতে পারে এবং আমাদের নেতৃস্থানীয় যারা নেতারা আছেন তাদের কিছুটা আমার মনে হয় যে একটু তো অনীহা হয়তো, বা কিছু একটা গ্যাপ হয়তো ছিল, না হলে এই জিনিসটা, এত চমৎকার একটা প্রকল্প তারা নিতে পারে নাই। তবে ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমি মনে করি যে আমরা যদি একটু কঠোরভাবে, একটু শক্তভাবে দমন করে এই যেই সব প্রকল্পগুলো হাতে নেওয়া হবে সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, তবে আমি মনে করি যে এই বাংলাদেশের যেই সৃষ্টি, যেই শুরুটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এবং আজকে আমরা প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছি, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে আমাদের একটু কঠোর হস্তে এগুলো দমন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সদিচ্ছা আছে, সুতরাং আমরাও তার ইচ্ছের সাথে পরিপূর্ণ একমত পোষণ করি। রাজনীতিবিদরা তাদের জায়গা থেকে যেসব শিশুদের, যে পরিবারদের শিক্ষার ব্যবস্থা করার জন্য আর্থিক সক্ষমতার জায়গা, যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমাজে, তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে কাজটা করার তারা করছেন, এর পাশাপাশি কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দর উদারতার জায়গা বা কর্মোদ্যমের জায়গার অভাব এবং বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা, বিভিন্ন অযোগ্য মানুষদের যারা সে ধরনের সুবিধার যোগ্য না, তাদেরকে দেওয়া হচ্ছে। এই এক ধরনের অবহেলার কারণে আমাদের মানুষরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা দেখি যে বর্তমানে আমাদের 3 বেলা ভাতের ব্যবস্থা হয়েছে, আমরা 3 বেলা ভাত খেতে পাই, কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা দরকার, স্বাস্থ্য খাতের উন্নয়ন, আমাদের মাতৃ যেটা আগে মারা যেত, আপনার শিশু মানে প্রসূতি মা যে মারা যাওয়ার হার ছিল, তা কমে এসেছে। কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা ইনশিওর করা দরকার, সেটা হলো পুষ্টির বিষয়টা। এই জায়গায় আমাদের বর্তমান সরকার কতটুকু কাজ করতে পারছেন? আপনি বিভিন্ন মহিলা সংগঠনের সাথে আপনিও জড়িত, জেনে পারবেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা
আসলে সরকার প্রধান আন্তরিক না হলে হয় না অনেক কিছুই বাস্তবায়ন। তো সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা কতটা একজন রাষ্ট্রনায়ক, কতটা আন্তরিক হলে, হৃদয় দিয়ে অনুভব করলে বাংলাদেশে জানে আর একটিও পুষ্টির অভাবে প্রতিবন্ধী শিশু জন্ম লাভ না করে। এই জন্য উনি নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে যে শহরের মধ্যে ল্যাকটেটিন মাদার বলে একটি প্রজেক্ট আছে, আমাদের শাহিন আক্তার রেনিও জানেন এবং আমরা সকলেই জানি। আর গ্রাম পর্যায়ে আবার উনি দ্বিতীয় ধাপে কার্যক্রম হাতে নিয়েছেন, যেটা মাতৃকালীন ভাতা। সেটি একটি মা মানে শিশু জন্ম লাভ থেকে শুরু করে, মানে 2 মাসের বাচ্চা কিংবা 1 মাসের বাচ্চা, 2 মাস না হলে তো টেস্ট করে বোঝা যায় না, তো 2 মাসের বাচ্চা যখন পেটে ধারণ করেন তখন থেকে একটি শিশুর জন্ম লাভের 2 বছর পর্যন্ত এই ভাতাভোগী ভাতা ভোগ করতে পারবে প্রতি মাসে 500 করে টাকা। এখন ধরে নেওয়া যাক আমরা পুষ্টির অভাব কিভাবে পাই। একটি প্রসূতি মা হয়তো প্রতিদিন একটা ডিম, মিনিমাম একটা ডিম, 1 পোয়া 250 দুধ আমাদের প্রয়োজন শরীরে, সেটি বঞ্চিত হয়। এই 500 টাকাতে 250 টাকাতে আপনি 250 দুধ পাবেন, মানে 1 পোয়া দুধ, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ঘরোয়াভাবে। প্রতি একটি মা তাহলে 500 টাকাতে প্রতিদিন 250 দুধ এবং 1টি করে ডিম প্রতিদিন খেতে পারছে। যে কথাটা বললেন যে পুষ্টির ব্যবস্থা সরকার করছে, বিভিন্ন ধরনের কাজও আমরা লক্ষ্য করছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের সম্মানিত বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনির কাছে জানতে চাইবো যে শিশু দিবসে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি কথা বলবেন? আমি প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ঘরে আজকে যে শিশুটি জন্ম নিল তাকে প্রথম থেকেই যত্ন নিন। তাকে ছেলে বা মেয়ে হিসাবে বিভেদ করবেন না, সমান নজরে দেখুন এবং এই বাচ্চাটিকে আপনি আপনার মতো করে মানুষ করুন। তাকে সযত্ন করে এবং দেশের সত্যিকার ইতিহাস জানিয়ে তাকে ধীরে ধীরে বড় করে তুলুন। এই শিশুই হবে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক এবং আমাদের বাংলাদেশের হাতিয়ার। আমাদের দুজন সম্মানিত বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শাহিন আক্তার রেনি, সভানেত্রী রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ মর্জিনা পারভিন, দুজনকে বরেন্দ্র টিভির আজকে জাতীয় শিশু দিবস বিষয়ক আলোচনায় দুজনকে ধন্যবাদ জানাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কথা বলছিলাম জাতীয় শিশু দিবস নিয়ে। আমাদের আজকের যারা শিশু আছে তাদের হাতেই আগামীর ভবিষ্যৎ। আমরা ভিশন 21, ভিশন 2041 যেটা বলছি, তা এই সব শিশুদেরকে কেন্দ্র করে তাদের জন্য, তাদের এই বাংলাদেশকে আমরা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন শিশু শিক্ষার ব্যাপারে যে ধরনের এক ধরনের অবহেলা এবং অমনোযোগ আমাদের ভিতরে ছিল, সেই জায়গায় কাটিয়ে ওঠার জন্য কাজ হচ্ছে। শিশুদের সবাই যেন শিক্ষাটা পায়, এই জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়ার কাজগুলো ঘটছে। এর পাশাপাশি যে জিনিসটা দরকার, সমাজের সবার সচেতনতা, সবার অংশগ্রহণ, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে আশেপাশের যারা মানুষ আছেন তারা শিশুদের জন্য কাজ করবেন। তাদের জন্য আগামীর বাংলাদেশ আলোকিতভাবে এবং তাদের মতো করে, তাদের উপযোগী করে গড়ে তুলবেন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।